শৈবতীর্থ তারকেশ্বর আমাদের বাবার ধাম। আমরা ছোটবেলা থেকে এখানেই মানুষ। মন্দিরের প্রাঙ্গণ, দুধ পুকুরের ধার, আর কিছু দাদাদের সান্নিধ্য। এই ভদ্রলোক ডাকনাম কালোদা, ভালো নাম সনদ মালাকার। আমার নিজের যদি দাদা থাকতো, এরকমই কোনো একটা দাদা। যদিও কালোদা আমাদেরই অভিভাবক এবং দাদার মতো। অত্যন্ত ধর্মপ্রাণ এবং সৎ একজন মানুষ, যাকে আমি তারকেশ্বরের সেলিব্রিটি বলে মনে করি। অনেক কষ্টে তাকে আজকে পেয়েছি। প্রথমেই আমরা বাবা তারকনাথের মন্দিরে বাবাকে প্রণাম সন্ধ্যারতি করে এবং পাশে সোমনাথ দার সঙ্গে ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের এপিসোড। কালোদা আমার বহুদিনের পুরনো একটি দাদা, মিউজিশিয়ান, ক্যামেরাম্যান, সিনেমাটোগ্রাফার, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ এবং দায়িত্ব নিয়ে মানুষের বিভিন্ন কাজ করে দেয় একজন মানুষ কালোদা। নমস্কার সকলকে। আজকের সেলেব টক এপিসোডে এর আগে যেমন বললাম, আমার প্রিয় দাদা সনদ মালাকার, যাকে আমরা তারকেশ্বর এবং গান বাজনা লাইনে সবাই কালোদা হিসেবে চিনি। এর মধ্যে কিন্তু কোনো বর্ণ বৈষম্যতা খুঁজতে যাবেন না। নামটা ভালোবেসে জেঠু এবং জেঠিমা, একটু রংটা যেহেতু কালো দাদার, কালোদা। কিন্তু মনের দিক থেকে এবং সারা জীবন আমাদের তারকেশ্বরের একজন গর্ব দাদা। আজকে দাদার সঙ্গে আলোচনা করব বিভিন্ন বিষয়ে। প্রথমেই আপনাদের জানাই, আমার গান বাজনার জীবনে সবচেয়ে বেশি যার সঙ্গে গান বাজনা শেয়ার করেছি, স্টেজ শেয়ার করেছি, সময় শেয়ার করেছি এবং পারিবারিক দিক থেকেও দাদার সঙ্গে মিশেছি, সেটা আমাদের কালোদা অর্থাৎ সনদদা। প্রথমে দাদার কাছে আমার প্রথম প্রশ্ন যে, দাদা ছোটবেলা থেকে যখন তোমাকে তো আমরা সিনিয়র হিসেবেই চিনি, আমরা যখন গান বাজনা শুরু করি তখন তোমরা প্রায় মধ্য গগনে, তোমাদের দেখেই আমরা আস্তে আস্তে বড় হয়েছি। প্রথমে জানতে চাই, তুমি এই গান বাজনা জীবনে আসার মানে প্রথমের দিকগুলো আমি একটু শুনতে চাই। কিভাবে তোমার মনের মধ্যে জায়গাগুলো এলো, এটা করতে হবে, এটা প্রফেশন করতে হবে, সেই ব্যাপারগুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আর এটা একটা শিল্পী জগৎ। সবচেয়ে আমি অনেককে দেখেছি স্টেজে উঠে বাজাচ্ছে, গান গাইছে, হ্যাঁ, সবাই বাহবা দিচ্ছে। এটার একটা বিরাট আনন্দ, বিরাট পাওনা। হ্যাঁ, এটা ভাগ্যের ব্যাপার, সবাই তো পায় না। যারা পায় তারা সত্যি ভাগ্যবান। এটা একটা আশা ছিল। আর আমাদের লোকালিটি কিছু দাদা গান বাজনা করতো, হ্যাঁ, তারা আমাকে মানে সিনিয়র যারা তারা আমাকে এই ব্যাপারে প্রচুর হেল্প করেছে, প্রচুর সহযোগিতা করেছে। নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিখিয়েছে, সময় দিয়েছে। হ্যাঁ, মানে প্রাথমিক ট্রেনিং যেগুলো সেইগুলো, হ্যাঁ, সেগুলো আমাকে দিয়েছে। বা কি করলে ভালো হয়, কি হয়, সর্বদিক দিয়ে, হ্যাঁ, সঙ্গে নিয়ে গিয়ে শেখানো, বোঝানো, এ করা, কিভাবে কি করলে ভালো হয়, কি করা উচিত। দাদা যেমন কথাটা বললো, এটা একদম সত্যি, মানে সত্যি কথা। সেটা হচ্ছে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। চাঁপাডাঙ্গা কলেজ থেকে সব বন্ধুরা ফিরতে ফিরতে চাঁপাডাঙ্গাতে আমাদের তারকেশ্বর অঞ্চলের সবচেয়ে পুরনো অর্কেস্ট্রা ছিল মেলোডিক অর্কেস্ট্রা। তো সেখানে রিহার্সাল চলছে। আস্তে আস্তে যখন সেখান দিয়ে আসছি, তখন আমাদের এখানেই সিনিয়র বিভিন্ন মিউজিশিয়ান, যেমন আমাদের প্রশান্ত দা, প্রদীপ দা গিটার বাজায়, প্রদীপ সাধুকা, এরা সব গান বাজনা করছে। জানলা দিয়ে সেটা দেখে আস্তে আস্তে আমি, সোমনাথ, লালু, আমরা সব মানে চিন্তা ভাবনা করছি যে জিনিসটা তো দারুণ সুন্দর বাজালে হয়। মানে ঠিক তুমি যেটা বললে, যখন সিনিয়ররা যখন করতো তখন তাদের দেখে একটা ইচ্ছা। এক তো গান বাজনা আমরা বরাবরই ভালোবাসি। একটা ছোট কথা বলি, কালোদা যতক্ষণ বাড়িতে থাকে, কালোদার সবচেয়ে মজা, মানে দাদাকে সবাই মিউজিশিয়ান, অ্যাজ এ ক্যামেরা পার্সন, সিনেমাটোগ্রাফার, মানে তারকেশ্বরের মাল্টি যদি ট্যালেন্ট যদি কেউ থাকে দাদা। মানে এটা একদম আপনাদের মানে এই
একটা ছোট্ট ভিডিও করে পরই আপনাদের দিচ্ছি, মানে দাদা কি কি করে সেইটা আপনাদের জানানোর খুব দরকার ছিল। তো তোমাকে ওই কথাটা বলি যে এইবার ওই দাদাদের মানে যারা সিনিয়র তাদের দেখে দেখে তুমি গান বাজনার জগতে এলে, তো এরপরে তোমার প্র্যাকটিসটা কিভাবে শুরু হলো? প্র্যাকটিসটা ওই ওই দাদার বাড়িতে গিয়ে প্র্যাকটিস। দাদা মানে বাবলাদা? না না, সোমনাথ দা, সোমনাথ কোলেদা। আমার সোমনাথ দা আমাদের এখানে আরেকজন সিনিয়র, আমার পাড়ারই। হ্যাঁ, এবং দাদার মতনই সারা জীবন গার্জেন করেছে। একটু আগে ভিডিওতে যাকে দেখলেন আমরা বাবার মন্দিরের সামনে যে দাদাকে দেখলাম, ওই আমার গুরু, ওই আমার সবকিছু এই লাইনে, ওই আমাকে নিয়ে এসছে এই লাইনে সবকিছুটাই ওরেতে। তবে আমার নিজের দাদারও বিরাট প্রাধান্য আছে এই ব্যাপারে। আমার দাদার, আমার এই মানে দাদার ভালো নামটা কি জানো? মনোজ মালাকার। মনোজ দা, হ্যাঁ, মানে পারকাশন। দাদা পারকাশন বাজায়, ম্যানুয়াল পারকাশন। তো মানে কি বলবো, 100 থেকে যদি বেশি নাম্বার দেওয়া যায় আমার দাদাকে দিতে হবে। ও আমাকে যেভাবে এখনো পর্যন্ত সর্বদিক দিয়ে যে আমাকে সহযোগিতা করে। আর মনোজদার একটা ছবি দেবে, আমি দেখাবো। সেখানে হচ্ছে দাদার সঙ্গে যদি মেশে, মানে কালোদার বড় দাদা আর কি, তার সঙ্গে যদি আপনারা কেউ মেশেন, মানে মাটির মানুষ কাকে বলে একদম, এবং দাদা কাকে বলে সেটা একদম পরিষ্কার জানা যাবে। দাদা একদম। তারপরে তোমার প্র্যাকটিস বলতে আমাদের এখানে আমার নিজের বাড়িতেই আমাদের অর্কেস্ট্রার রিহার্সাল হতো। এবার রিহার্সাল শেষ হয়ে গেলে আমি সেইগুলো বাজিয়ে প্র্যাকটিস করা, কারণ তখন সেরকম ওই ছিল না যে একটা কিছু কিনে নেবো নিয়ে বাজাবো করবো। তখন আমাদের আর্থিক অবস্থা ছিল না, বাড়ির লোকও সেইভাবে সাপোর্ট করেনি যে না এটা করলে ভালো হবে। এটা সেই যদিও একটা যোগ করি, কালোদার বাবা মানে আমাদের জেঠু যাকে বলি, আমি জেঠুকে আগে দেখেছি, জেঠু অনেকদিন হয়েছে গত হয়েছে। তো জেঠু আমাদেরকে খুব ভালোবাসতেন এবং জেঠু হচ্ছে তারকেশ্বর পৌরসভার গাড়ি চালাতেন। হ্যাঁ, বাবা পৌরসভার স্টাফ ছিলেন, ড্রাইভার। এবং তখনকার মানে একটা এরকম একান্নবর্তী একটা পরিবার, দাদার পরিবার এখনো পর্যন্ত সবাই একসঙ্গেই আছেন। তো তাদেরকে ঠিকঠাক করে মানুষ করা, তাদের সংস্কার দেওয়া জেঠুর একটা বিশাল বড় অবদান। একদম। আর জেঠু আমাদের খুব ভালোবাসতেন। আর আমরা কালোদা আমি যে টুকটাক 4 চাকা চালাতে পারি সেটা জেঠুর জন্য। সেটা মনে পড়ে প্রোগ্রাম করে আসার পর জেঠু সকালবেলা পৌরসভা যখন গাড়ি চালাতেন তখন আমরা দুজনের সঙ্গে চলে যেতাম, দাদা একটু চালালো আমি একটু চালালো, সেরকম করে গাড়িটা সেখানেই চালানো শিখেছি আমরা। ভরসা একদম। আচ্ছা, এরপরে কালোদার কাছে আমার মানে পরের প্রশ্ন যে দাদা অনেক বছর হলো, কত বছর হবে গান বাজনা করছো? গোটা সালটা মনে পড়ে? 30-35 বছর হবে। 30-35 বছর তো আমারই হয়ে গেল। তোমার আমার ছিল অন্তত 5-6 বছর। অবশ্যই। আচ্ছা, তার মধ্যে তুমি এই গান বাজনা জগতে থাকাকালীন মানে আমাদের তারকেশ্বর অঞ্চলে যে যে ট্যালেন্টেড ব্যক্তিগুলো যারা গান বাজনা করে তাদের তুমি দেখে বড় হয়েছো, তাদের কাছ থেকে শিখেছো। অবশ্যই সেরকম কয়েকজনের নাম এবং তাদের পরিচয় যদি তুমি দাও। আমি যেমন বলি, আমাদের সোমনাথ দা, হ্যাঁ, সোমনাথ কোলে মানে ভালো নাম। বাবলা ব্যানার্জি, সবচেয়ে বড় কথা আমরা একসঙ্গে ছিলাম। তো আমরা গুরুদেবী বলো, সিনিয়র লোক বলো, দাদা বলো, রঞ্জন দা অনেকটা পরে এসছে, কিন্তু আমাদের সঙ্গে নয়, মানে সঙ্গে ঠিক সঙ্গীত হিসেবে কিন্তু সিনিয়র পার্সন। মানে গান বাজনাটাকে যে কিভাবে করা উচিত, কিভাবে গান বাজনাটাকে ভালোবাসা যায়, গান বাজনা থেকে কি আছে এই মানুষগুলোর থেকে পাওয়া যেতে পারে। একদম। আর আরেকটা তার সঙ্গে যোগ করি, ওই যে নামগুলো বললেন যে বাবলা ব্যানার্জি, মানে আমাদের তারকেশ্বরের অ্যাজ এ মিউজিশিয়ান, বিশেষ করে কিবোর্ড সিনথেসাইজার, মানে আমিও ওই দাদার কাছ থেকে বহু শিখেছি। পরবর্তীকালে যদি সময় হয় দাদার কাছেও আমি যাবো। এরপরে আমি তোমায় আসি যে দেখো দীর্ঘদিন ধরে গান বাজনা করছে, আর সবচেয়ে বড় কথা কালোদা হচ্ছে একজন রিদম প্লেয়ার, মানে পারকাশনস, ম্যানুয়াল পারকাশনস, অক্টোপ্যাড। এবং দাদা প্রথম যেটা বাজনা আমি যেটা শুনে আমি বড় হয়েছি দেখেছি সেটা হচ্ছে থুম্বা, যেটার নাম হচ্ছে কঙ্গো বঙ্গ, এই যে নামগুলো এইগুলো দাদা হচ্ছে একদম সিদ্ধহস্ত। আর এত সুন্দর মেলোডি ছিল দাদার হাতের মধ্যে। সবচেয়ে বড় যে গুণটা দাদার সেটা হচ্ছে দাদা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 ফানি ব্যক্তি একজন। মানে আজকে সাক্ষাৎকার হচ্ছে বলে একটু ভদ্রসভ্য হয়ে বসে আছে, মানে এত হাসায় আর এমন কিছু লেভেলের কথাবার্তা বলে যেগুলো আপনারা যদি সাক্ষাৎ দাদার সঙ্গে আলোচনা করেন এবং কোনো জায়গায় থাকেন, মানে এত একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি। আমি সামনেই দাদা বলছি, পিছনে অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি তোমার ব্যাপারে সবার কাছে এত উৎফুল্ল এই কারণে
কালোদা হচ্ছে গান বাজনার আমাদের তারকেশ্বর কেন এই অঞ্চলে যতজন আছি তাদের সবার ডুড কথাটা, যেটা বাংলা কথা ডুড, মানে সবার ভালোবাসার সবচেয়ে দায়িত্বপূর্ণ যে ব্যান্ডে থাকবে সেখানে জেনে রাখুন দাদা হচ্ছে বিয়ে বাড়ির বরকর্তা, এবং ঘটনাচক্রে আমার বিয়ের বরকর্তাও দাদা ছিলেন। এর পরের কথা আসি, সেটা হচ্ছে এই যে এত বছর ধরে যে গান বাজনা করছো, এর মধ্যে তোমার সবচেয়ে আনন্দের ঘটনা কি, যেটা তোমার মনের মধ্যে এখনো পুরনো হতে পারে আবার নতুনও হতে পারে, সবচেয়ে আনন্দের ঘটনা যেটা তোমার এক কথায় গান বাজনা জীবনে তোমার মনে পড়ে? গান বাজনা জীবন বলতে গেলে মানে ছোট ঘটনা হলেও অনেক বড় ঘটনা করেও বলা যায়। সেটা হচ্ছে আমরা ঘাটালে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম। ঘাটালে প্রোগ্রাম গিয়েছি আমরা টোটাল স্টুডিও, তখন আমরা সবাই আমরা একসঙ্গে বাজাই। হ্যাঁ, তো আমাদের শিল্পী গান গাইতে শুরু করে। ফার্স্ট গান গাইতেই গানটা যেই শেষ হলো, ওই পরের গানটা যেই শুরু হয়েছে দেখি একটা ক্যাওয়াস হচ্ছে, একটা চেঁচামেচি অশান্তি মানে একটা টাইপের কিছু হচ্ছে, কিন্তু আমরা অন দ্য স্টেজ বাজাচ্ছি, আমরা বুঝতে পারি যে কি হলো, মানুষ দুটো পড়ছে চলে যাচ্ছে। এটা মানে সেই প্রোগ্রামটার কথা একদম একদম ঘাটালে আলো আর আলো দিয়ে গানটা আলো দিয়ে তারপর আগে শুনি দাদা মুখে শুনি বলে দিয়ে আমরা অনেকটা হয়ে গেছি যে কি ব্যাপার, কি হলো কেন সবাই কেন বুঝতে পারছি জোরে বলো তুমি কথাটা, মানে কারণটা বুঝতে পারছি না যে কি কারণে ওটা বন্ধ, মানে ক্যাওয়াসটা হচ্ছে, অশান্তিটা হচ্ছে, আমরা বুঝতে পারছি না। যে আমরা একটুখানি দিয়ে গানটা বন্ধ করলাম, পরে আমরা জানলাম যে কি ব্যাপার, দিয়ে জানলাম যে লোকে বলছে যে নাকি আমরা ক্যাসেট বাজাচ্ছি। তখনকার দিনে এইভাবে বাজিয়ে গান হয় না, তখনকার দিনে ইনস্ট্রুমেন্টে কোনো ওই মিউজিক ঢোকানো না, কোনো কি ফ্লপি MP3 ফাইল না কোনো ওয়েব ফাইল এসব ঢোকানো যেত না, এমনকি রেকর্ডিং এর সফটওয়্যার পর্যন্ত আবিষ্কার হয়নি। না আমার সেরকম ভাবে কোনো হতো না। ওটা অনেক বিগ আর্টিস্ট যারা তারাই ব্যবহার করতেন। তখন মানে কিবোর্ড যেগুলো আমরা ওই ওয়েব ফাইল ব্যবহার করি এখন, তখন কিন্তু ইনস্ট্রুমেন্টও ছিল না তখন। XP10 পেন এসব কিবোর্ড বাজছে, হ্যাঁ রোল্যান্ড XP10 এসব কিবোর্ড বাজছে। কিন্তু মানে ঠাকুর আশীর্বাদে বা গুরুজন বা অডিয়েন্স বলো সবার আশীর্বাদে প্রোডাকশনটা ঠাকুর আশীর্বাদে আমরা এমনই দিতাম বা এমনই হতো, লোকে বিশ্বাস করতে পারেনি। সেটা জানার পর আমরা জানলাম, আমরা নিজেরা বললাম আপনারা একটু আমাদের সময় দিন, আমরা কেউ রেকর্ডিং কিছু বাজাইনি, ইন্ডিভিজুয়ালি একজন বাজিয়ে লোককে বিশ্বাস করিয়ে শিল্পীকে গান গাইছে, তার মনে বন্ধ করে তাকে নর্মালি কথা বলা করা, মানে মানুষের বিশ্বাসটা আগে অর্জন করলাম যেটা আমরা বাজিয়ে করছি। তার জন্য যে হাততালিটা পেয়েছিলাম সেটা প্রায় 1 থেকে 1.5 মিনিট এই হাততালিটা ছিল, মানে বন্ধ হয়নি, 1-1.5 মিনিট একটা হাততালি, একটা জীবনের বিশাল বড় প্রাপ্তি, বিরাট পাওনা। একদম দাদার কথা সেই স্টেজে আমি ছিলাম একদম। হ্যাঁ, ঠিক সেটা যোগ করি, সেটা ছিল তারকেশ্বরে একটা খুব নামকরা পুরনো ব্যান্ড ছিল, সেটাকে আমি দ্বিতীয় পুরনো বলে চিনি, সুপার অর্কেস্ট্রা। শেষের দিকে দাদারা অনেকদিন ধরেই ওখানে করছিলেন, আমরা শেষের দিকে এসে সেখানে জয়েন করি, আমি আর সোমনাথ বড়াল। শেষের দিকে না, মিডিলের দিকে আর কি, শেষের দিকে। হ্যাঁ, মিডিল। তখন আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মানে 95-96 সাল এরকম সময় হবে, একদম। তখন দাদাদের সঙ্গে স্টেজে বাজাতে গেছি, ওটা ঘাটালের একটা প্রোগ্রাম, এবং চাঁপাডাঙ্গার মেলোডিকা, মানে আমাদের শিবু জানা যে দাদা, উনি অ্যারেঞ্জার ছিলেন। শিবুদা হয়তো ভিডিওটা দেখবেন, মনে পড়ে যাবে সেই ঘটনা। এটা হচ্ছে সবচেয়ে আনন্দের, সত্যি করে মানে সত্যি মনে আছে, আমার মানে মনে আছে, মানে কথাটা উঠলো বলে আমার মনে পড়ে গেল, মানে মনে রাখার মতো একদম। আর তার সাথে এবার দ্বিতীয় পর্যায়ে আসি, সেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা। তাতে যদি তুমি মনে করো কারোর নাম নাও বলতে পারো, মানে গান বাজনা করতে এসে তোমার দুঃখের জায়গা কোনো কিছু যদি থাকে। না, দুঃখের জায়গা তো আছে, অনেকই আছে। হ্যাঁ, তবু ছোট করে একটা বলি। আমরা একটা প্রোগ্রাম করতে গিয়ে যে ভালো মনে আছে, রানীচক না, মেদিনীপুরি, ওটা আমাদের ঘরের কাছে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের উল্টো দিকে। তখন নৌকা করে আমাদেরকে নিয়ে গেছে, মানে তখন মানুষ, আমরা যে গান বাজনা করতাম, আমাদেরকে যে সম্মান, যে ভালোবাসা, যেরকম যে পেয়েছি সেটা ভাবা যায় না সেইটা। তো সেই হিসেবে আমাদেরকে নিয়ে গেছে, গুরুর খাতির করে নিয়ে গিয়ে আমরা গিয়ে অনুষ্ঠান শুরু করলাম। শুরু করার পর তখন তো 3-4টে করে শিল্পী এখনো যদিও থাকে, তো বিরাট অনুষ্ঠান হচ্ছে আমাদের। তো আমাদের যে মিউজিশিয়ান ছিল সে এমন নেশা ভাঙ করতো, হ্যাঁ, যে শেষের দিকটা বাজাতে পারতো না। হ্যাঁ,
যে সে কিবোর্ডের উপর শুয়ে পড়তো। তো আমাদের তোমার একটা গিটার প্লেয়ার আসতো বাইরে থেকে, সে গিটারে সেসব গুলো বাজিয়ে বাজিয়ে প্রোগ্রামটা মানে ওই মিউজিশিয়ান সে মানে নেশাগ্রস্ত হয়ে একদম আচ্ছা। একদম মানে কিবোর্ডের উপর শুয়ে পড়তো। খুবই দুঃখজনক এবং আত্মসম্মানের ব্যাপার। এবং শুরুর দিক থেকে মানে ফার্স্ট সিঙ্গার সেকেন্ড সিঙ্গার এত ভালো প্রোডাকশন, এত কিছু, সেই হিসেবে অডিয়েন্স পার্টি একদম রেগে বোম আমাদের ওপর। আবার অনেকে বলছে তোর ব্যান্ডটা এত ভালো বাজছিল, একজনের জন্য পুরো এটাকে আমাদের শেষ হয়ে গেল অনুষ্ঠানটা। মানে বাজে কথা, নোংরা কথা, সেইটা সবচেয়ে দুঃখজনক মানে ভাবা যায় না, এত কষ্ট পেয়েছিলাম আমরা যে আমরা। এইটা আপনাদেরকেও একটা বলি, সেটা হচ্ছে এটা বহুদিন ধরে আমরা শুনে আসছি, আর তার খেসারত দিতে হচ্ছে কিন্তু সবাইকে। এই গান বাজনার জীবনে আমরা অনেকেই আছি যারা এসব নেশা টেশা এসব জিনিসগুলোকে পছন্দ করি না, এবং অনেক মানে প্রচলিত এখনকার যারা গান বাজনা করেন তাদের অভিভাবকরা এখন তো বিভিন্ন রিয়ালিটি শো, বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠানে যারা গান বাজনা করে তাদের বাবা মায়েরা যথেষ্ট সাপোর্টিভ। অবশ্যই। কিন্তু আমাদের সময়ে এই লাইনটায় লোকে গান বাজনা করবে, এটাকে তখন সম্মানের চোখে যেমন পাবলিক দেখতো, পারিবারিক লোকেরা কিন্তু দেখতো না। না 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 ঠিক। তারা মনে করতো গান বাজনা করে কি এমন প্রফেশন, এটা প্রফেশন কিচ্ছু হবে না, এর মধ্যে গেলে তোমরা খারাপ হয়ে যাবে, খারাপটাই বেশি হবে, তোমরা নেশাগ্রস্ত হয়ে যাবে। এবং আমরা সত্যি দেখেওছি কিছু কিছু ব্যক্তি তারা এত ওই প্রোগ্রাম করার সময় এত নেশা ভাঙ করতেন, তাদের সঙ্গে আমরা থেকে থেকে আমাদেরও সঙ্গে সঙ্গে তাদের তাই তো দুর্নাম। এটা একদম অনেকেই যারা গান বাজনা করতে ভালোবাসেন এবং যারা এখন আছেন তাদের সবাইকে বলবো, আজ যাই করুন স্টেজেতে এবং সেই জায়গাতে গিয়ে কেউ নেশা ভাঙ করবেন না। কর্মর জায়গাটাকে যদি ভালো রাখা যায় আমার মনে হয় অনেক ভালো কিছু এবং কাজ করা তাতে যায়, সম্মানটা অনেক বেশি। অবশ্যই। এবং আমিও গর্বের সহিত আমিও অনেকগুলো ব্যান্ডেই বাজিয়েছি করেছি, আমিও অনেক ব্যান্ডের নেশা মানে না নেশা করা যাবে না এটা আমি মেনটেন করি। আমি সবাইকে অনুরোধ করি, ভালোবাসি, বলি, বোঝাই, হ্যাঁ ঠিক আছে তুমি খাও, না খেলে একদম নয়, তুমি কাজের শেষে আজকে এটা একটা এজেন্ডা হয়ে গেছে, মানে এটা একটা আমাদের যখন সংগঠনে আলোচনা হয় তখনও কিন্তু এই আলোচনাটা হয় যে যে যাই করুন অন্তত নেশা করে স্পটে যাবেন না। নেশার জন্যই তো সব শেষ হয়ে যাচ্ছে আজকে, সবকিছুটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে সবকিছুই নেশার জন্য। আর এটা হচ্ছে আমরা রাত জেগে প্রোগ্রাম করতে যাই ঠিক কথাই, কিন্তু এর যে একটা জৌলুস, ওই যে স্টেজে থাকার আনন্দ, সবচেয়ে বড় কথা গান বাজনার যে আনন্দ। এবং গান বাজনা দুরকম, আমি দাদা আমার নজর থেকে গান বাজনাকে দুরকম ভাবে দেখি। একটা হচ্ছে যারা বাড়িতে গান বাজনা করেন, যারা রেকর্ডিং করেন, যারা হারমোনিয়াম নিয়ে বসেন, যারা পাড়ার অনুষ্ঠান করেন, সেইটা এক ধরনের গান বাজনা। আর একটা হচ্ছে আমরা যারা স্টেজে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ জুড়ে যারা প্রোগ্রাম করে, লাইভ প্রোগ্রাম করার যে মজা সেটা কিন্তু কোনো সময় এই ঘরে বসে স্টুডিওতে সেই মজা কিন্তু পাওয়া যায় না। এই মজা আলাদা। স্টেজে আপনি পাবলিকের সঙ্গে ইন্টারাকশন, সেখানে লাইভ ওইটুকু টাইমের মধ্যে এই বিট তার মধ্যে আমার কমপ্লিট করতে হবে। একদম তাতে কোনো সময় হয়, কোনো সময় হয় না। যখন স্টেজে বাজাচ্ছি আমি হয়তো ভুল করছি, তখন স্টেজের অন্য দিক থেকে কিবোর্ডিস্ট আমার মুখের দিকে তাকিয়ে এরকম ভাবে দেখো মুখটা, সেগুলো কিন্তু আমি খুব এনজয় করি এখনো। তাই তো যে তারা যদি সেই ভালোবাসাটা আর সেই শাসনটা যদি না করতো, আজকে যতটুকু পারি সবই দাদা তোমাদের, অবশ্যই তোমাদের সঙ্গে থেকে এবং তোমাদের কাছ থেকে। দেখো তোমার নিজেরও ট্যালেন্ট আছে, ছিল বলেই তুমিও কিন্তু আজকে সেই ভুলটা বুঝতে পেরেছো যে ওটা আমার মনে হচ্ছে একটা ভুল হলো, বা আমার এটা ঠিক করতে হবে। অনেক কিছু সবাইকে এইভাবে শেখা উচিত, শিক্ষার জায়গায় নিজে মাথা নত করেই শেখো। সে জুনিয়রও কেউ যদি তোমার কেউ শেখায় যে এটা হচ্ছে না, এটা এইভাবে করো, একদম তার কাছে সেই টাইমে তাকে, জুনিয়র হলেও সে যদি ট্যালেন্টেড হয় অবশ্যই সে তো সেই টাইমে সে ট্যালেন্টেড বলেই তো তোমার বোঝাচ্ছে যে তারা এটা এরকম ভাবে হচ্ছে, এরকম ভাবে করো। যেমন এখন তুমি যে ব্যান্ডটা বাজাচ্ছো মানে সঞ্জয়ের টিমটা, একদম ওখানে যে সুদীপ্ত থাকে, হ্যাঁ সুদীপ্ত আমার এত পছন্দের ছেলেটা, তুমি চিন্তা করো, খুব ভালো ছিল, খুব ভালো মাইন্ডেড ছিল। মানে জুনিয়র ছেলেদের মধ্যে আমাদের চেয়ে একটু পরে, কিন্তু ওর সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি, মানে খুব সুন্দর বাজায়, খুব ভালো মাইন্ডেড ছেলে, গান মাইনার ব্যাপারে খুব ভালো মাইন্ডের ছেলে, মানে চেষ্টা রয়েছে। এমনি সঞ্জয় সম্পূর্ণ সহযোগিতা করে সর্বদিক দিয়ে। না ওরও বিশাল, ওর সঙ্গে আমি করেছি, ও হ্যান্ডসনিক তবলা এটা বাজায়, খুব সুন্দর মিষ্টি হাত, অরিজিনালি ভালো তবলছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই অর্কেস্ট্রা লাইনে না একটা খুব বাজে ব্যাপার আছে, এটা তুমি খেয়াল করেছো কিনা দেখিনি, মানে বলতে চাইছি, সেটা হচ্ছে যখন আমার টিমে থেকে গান বাজনা করে তখন সে হচ্ছে ভালো,
আর যখন আমার টিম থেকে কেউ ছেড়ে চলে গিয়ে অন্য কোনো ব্যান্ডে যাচ্ছে তখন সে খারাপ। এটা কিন্তু আমাদের ব্যান্ডে একটা মানে একটা বাজে ব্যাপার। বাজে প্রথম কথা হচ্ছে বলে না পিছনে এটা বদনাম করা, কিন্তু আমার মনে হয় ওটা একদম ভুল ভুল ধারণা। ভুল ভুল টোটালটাই ভুল। কেন বলছি, এই অর্কেস্ট্রা এবং গান বাজনা এই জিনিসটাকে আমি নদীর স্রোতের মতো দেখি। অবশ্যই এটা একদম নর্মাল ব্যাপার, যেমন আয়নার মতো। আমি তোমায় সম্মান করলে তুমি আমাকে সম্মান করবে। সে তার যদি ভুল হয় কিছু হয় তাকে তুমি তার সামনে বলো বা তাকে সেইভাবে বলো। সে যেরকম ব্যক্তি তাকে সেইভাবে বোঝাও। তার যদি চেঞ্জ করার দরকার আছে করবে না। বহু মানুষ চেঞ্জ হয়েছে, বহু মানুষ চেঞ্জ হয়েছে। আমি নাম করছি না, পেঁচো মাতাল ছিল তারা এখন মদ ছোঁয় না, এরকম মানুষ আছে। তাহলে কি করে হলো সে? না খাবো না, ভুলটা হ্যাঁ তাকে রেকটিফিকেশনই অবশ্যই তাকে বোঝানোটা। আমি শুধু নেশার দিক দিয়ে বলছি না, সর্বদিক দিয়ে মানুষের সঙ্গে আচরণটাও সুন্দর। একটা সময় আপনাদের একটা মানে এর সঙ্গে যোগ করি, মানে তখনকার এখন যেমন প্রত্যেকটা প্রাইভেট গাড়ি হয়ে গেছে, তখন আমরা প্রোগ্রাম করতে যেতাম, আমাদের ভেহিকলস মানে প্রোগ্রামের ভেহিকলস ছিল ট্রেকার। ইয়েস, ওটা কি কোম্পানির গাড়ি ছিল? মহিন্দ্রা ছিল। তারপর হচ্ছে ট্রেকার মডেলটা কোন কোম্পানি? মহিন্দ্রা ছিল। ওই একটা ট্রেকারের মধ্যেই পিছনের ডালাতে সাউন্ড, পিছনের লাইনে সব মিউজিশিয়ান সিঙ্গার, সামনে দুটো লাইনে সব সিঙ্গার তাদের পরিবার। গোটা গাড়িটা শীতকালে চারদিকে পর্দা ফেলে দিয়ে আমরা একটা গাড়িতেই সবাই প্রোগ্রাম করতে যেতাম এবং কয়েকজন ছাদে। মানে সেইভাবেই আমরা আনন্দ করে এনজয় করে। যখন সকালে এসে যখন বাইরে ঘুরতাম, সারা গায়ে লাল ধুলো, তখন মানে মোড়াম মাটি যেগুলো বাঁকুড়া মাটি, সেই মাটির রঙেতে আমাদের তাই তো। কিন্তু তার মধ্যে সেই টিম যখন আমরা যেতাম, সেই যে একটা আনন্দ, সেই জিনিসগুলো খুবই মিস করি। প্রচুর কষ্ট হতো তখন, দীর্ঘ রাস্তা ঝুলে ঝুলে আসা, রাতে ভালো করে ঘুম হয় না। আর আমার ওই গাড়িতে বেডিং ছিল আলাদা। বেডিং মানে হচ্ছে দাদার বডিতে পুরো পড়ে, তখন ছোট বাচ্চা ছেলে ছিলাম, দাদার গায়ে শুয়ে ঘুমোতে ঘুমোতে আসতাম। এটা আমার এখনো মনে পড়ে। এরপরে এইসব আনন্দের দুঃখের ঘটনা যেমন আছে, তেমন দাদার আরো দুটো তিনটে জিনিস আমি সবাইকে জানাতে চাই। কেন দাদাকে আমি একজন সেলিব্রিটি হিসেবে দেখি, সেটা হচ্ছে, দেখুন সারা জীবন মানুষ যারা একটু পপুলার হয়ে যায় তাদেরকে বেশি করে সম্মান দেখানো, তাদের আদিক্ষেতা করা, এগুলোকে বেশি পছন্দ করে। যেমন আজকে একটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা বাচ্চা মেয়ে, সে যখন টিমে ঢুকছে, যখন প্রচন্ড খাটছে টিমেতে ভালো খেলার জন্য, তখন কিন্তু আমাদের সমাজ, আমাদের সরকার, তারা কিন্তু সেই অর্থে তাকে সাপোর্ট করে না। তার ইকুইপমেন্ট ঠিকঠাক করে কিনে দেয় না, তার প্র্যাকটিসে বাধা দান করে, বিভিন্ন দিক থেকে আছে। কিন্তু সে যখন আজকে বিশ্বকাপ পেয়ে যখন এসে যায়, তখন তাকে পুরস্কার দেওয়ার জন্য সবার একটা তৎপরতা বেড়ে যায়। ঠিক সেই জিনিসটা দেখেছি যে আজকে দাদা এত বছর ধরে গান বাজনা করছে, কিন্তু দাদাকে এখনো পর্যন্ত কেউ ঠিকঠাক সম্মান দেয়নি। এটা কিন্তু তুমি আমাকে বন্ধ করতে চাইলেও আমি বলবো সবার সামনে। তার কারণ হচ্ছে মিউজিশিয়ানদের মধ্যে গ্রেডেশন করা, শিল্পীদের মধ্যে গ্রেডেশন করা, এটা কিন্তু আমাদের গান বাজানোর লাইনের একটা খুব বাজে ব্যাপার। যে আমি কিবোর্ডিস্ট, আমি গিটারিস্ট, আমরা টিউন সেকশন নিয়ে থাকি, আমরা একটু বেশি বুঝি, আমরা গান বাজনা সব কিছু ঠিক করে দেবো, যারা রিদম প্লেয়ার তারা আমার কথা অনুযায়ী চলবে, এইসব ব্যাপারগুলো একটা রয়েছে। কিন্তু মানুষ ভুলে যায় যে একটা রিদম প্লেয়ার সেটা কিন্তু একটা গানের মেন যে সিদ্ধারা সেইটা। কারণ গান বাজনা সুর পৃথিবীতে এসেছে পরে, আগে এসেছে তাল। এটা আমি ছোটবেলা থেকে শিখে এসেছি। অবশ্যই আজকে তারকেশ্বরে বাবা তারকনাথ, তার ধামে বসে আমরা যে আলোচনা করছি, সঙ্গীতের দেবতা বাবা তারকনাথ, অবশ্যই বিদ্যার দেবী সরস্বতী। অনেকেই মনে করেন সঙ্গীতের দেবতা হয়তো সরস্বতী, কিন্তু তা নয়। বাবা শিব হচ্ছে সঙ্গীতের দেবতা এবং তিনি তাল তৈরি করেন ফার্স্ট, এবং তারপরে টিউন সেকশন আছে। তো সেই হিসাবে দাদা একটা রিদমকে ভালো করার জন্য যে যে টিপসগুলো আমাদের আগে দিত এবং এখনো দেয়, যখন বসি আমরা, যে এই জায়গাটায় এই যে থুন্না যেটা বাজবে সেইটাকে এই দিকে না বাজিয়ে তুই প্যান করে এদিকে রাখ, এইটাকে এই দিকে বাজা, ওই দুটো গ্যাপে এইখানটা বাজা। এই দাদা এই জিনিসগুলো তুমি তোমার মধ্যে এই গুণগুলো কি করে এসছে আমি এটা আমি জানতে চাই। ব্যাপারটা কিছু অনেকেই এখন রিদম বাজায়, তারা রুক্ষ,
কেউ কেউ আবার বলে ধুলো উড়িয়ে দিই, যেমন বাবাই বলে ধুলো উড়িয়ে দিয়েছি, না না, ভালো বাজায় অবশ্যই কিন্তু আমি ওকেও বলি যে যেটাই বাজাস তার মধ্যে সুন্দর করে মেলোডি নিয়ে আয়, মানে মেলোডি জিনিসটা আমি ফট করে একটা সুর দিয়ে দিলাম, সা রে গা মা এরকম করে করলে সেটা যতটা মানুষের কাছে ভালো লাগে, সা রে মানে যে রেস একটা মেলোডি, সেই অবশ্যই, জিনিসটা অবশ্যই। আমি বলছি এই গুণটা তোমার মধ্যে কিভাবে এসেছিল সেটা যদি একটু বলো। কিভাবে এসে বলা মুশকিল, হওয়ার সঙ্গে থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ছোট থেকে আমি কোনো ভালো অনুষ্ঠানে গেলে আমার আগে হয়তো আগে পরে যেই ভালো হয়তো আর্টিস্ট আছে বা শিল্পী আছে, আমি সারা জীবন ওই গ্রিন রুমে না বসে থেকে ওই সামনে গিয়ে বসে সামনে গিয়ে বসে বা সাইড দিকে বসে কে কি বাজাচ্ছে কি করছে বা কিভাবে অ্যাপ্লাই করলো জিনিসটা শোনার চেষ্টা করি। আমাদের যারা মিউজিশিয়ান না, আমাদের মানে শুধু গান বাজনা শুনলে হয় না, আমাদের একটু স্ক্যান করতে হয় গানটাকে, একদম একদম যে এটা টিউন, এটা বেস গিটার, এটা গিটার, এটা তাল, আলাদা আলাদা করে মিউজিশিয়ান যদি সঙ্গীতকে দেখতে না পায়, এটা আমার একজন স্যার বলেছিলেন যে তোমাকে সঙ্গীতকে কিন্তু দেখতে হবে, অবশ্যই। সঙ্গীত শুধু শব্দ মানে শোনা নয়, না না না, সেখানে এই জায়গায় এইটা বাজছে, এই জায়গায় এইটা বাজছে, এই জায়গায় এইটা বাজছে, সেটা যদি তুমি ভিজুয়ালাইজেশন করতে পারো, যদি চোখে দেখতে পাও, তাহলে তোমার সেটা বাজাতে আরো সুবিধা। একদম একদম নিয়মিত যে কোনো কিছু আমি যদি গাড়িও ড্রাইভ করি, হ্যাঁ আমি গাড়িটা যদি টোটাল বুঝে বুঝে চালাই যে আমার গাড়িটা কতটা এর মধ্যে চলছে, কি আছে না আছে, আমি ওটা খুব ইজি ভাবে গাড়ি চালাতে পারবো। এও তো তাই, তার জন্য প্রথমত শিক্ষাটা ভালো হতে হবে, শিক্ষাটা শুরুটা গোড়াটা তোমার যদি শক্ত থাকে তোমার অট করে তো ঝরে ফেলা তো মুশকিল আছে না। হ্যাঁ সত্যি দাদা একদম ঠিক কথা বলেছো যে এই মিউজিক ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আমি অনেক অনেক কিছু মানে প্রফেশন বিভিন্ন মানুষের দেখেছি, আমি নিজে করি বলে কিংবা তোমাদের সঙ্গে আছে বলে বলছি না, আমি একটু আলাদা করে ভাবি, সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে না আমার একটু একলা থাকতে ভালো লাগে, যেমন এটা তুমি বরাবরই দেখেছো আমি একটু একলা থাকতে ভালোবাসি। হঠাৎ করে আমি মোটরসাইকেল চালিয়ে কোনো একটা জায়গায় গেলাম, গিয়ে দেখলাম একটা বড় গাছ আছে, সেই গাছের তলায় আমি চুপ করে, আমি কিন্তু ওরকম ছেলে নই না না যে আমার মধ্যে একাকিত্ব আছে না, না, কিংবা সবাইকে ওইসব নিয়ে ব্যাপারই চলা। নেই, কিন্তু আমি ওই জায়গাতে গিয়ে চুপ করে বসে গাছের তলায় বসে আমি ভাবতে থাকি যে এই যে একটা সনসন করে হালকা হাওয়া বইছে, দুটো পাখি উড়ে চলে গেল, এইগুলোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত সঙ্গীত আছে, সেই সঙ্গীতটা আমি বোঝার চেষ্টা করি। আমি পরিবেশ তৈরি করা খুব পছন্দ করি। আমার ভিডিওতে আপনি ভালো করে দেখবেন যে অনেকেরই গান আছে, গান তাল দিয়ে শুরু হলো শেষ হয়ে গেল, আমি সেই গানটাকে তৈরি করার আগে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করি, যেটা আমি আমার এক গুরুদেব হিসেবে আর একজনকে খুব শ্রদ্ধা করি, সেটা হচ্ছে শিলাজিৎ। একদম শিলাজিৎ দার গান যদি আপনি প্রথম থেকে যত অ্যালবাম বেরিয়েছে সেগুলো যদি শোনেন, তাতে দেখবেন একটা সুন্দর একটা মেলোডি, দুপুরবেলার গান হচ্ছে, দুপুরে বহু দূরে একটা ডাহুক পাখি ডাকছে, এই জিনিসগুলো। আর সেই জিনিস করতে গেলে এই পারকাশন আর কালোদা, এবং কালোদার মতো যারা রিদম বাজায়, যারা পারকাশন বাজায়, তুমি এখনকার যারা মিউজিশিয়ান যারা আসছে, যারা শিখছে, তাদেরকে কি বলতে চাও, কি করলে সুবিধা হয় গান বাজনা? কি করলে নয়, প্রথম কথা হচ্ছে যে যে ইনস্ট্রুমেন্টটাই আমরা বাজাচ্ছি, হ্যাঁ প্রথম কথা ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে অন্তত বুঝতে হবে আমি কি বাজাচ্ছি। একদম অবশ্যই একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস, একদম তার কোনো বিকল্প নেই, সেটা একদম যতটা মানে সময় দেওয়া যায়। আর তার সঙ্গে হচ্ছে অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একজন সঙ্গীতজ্ঞ কিংবা একজন সঙ্গীত প্লেয়ার কিংবা একজন মিউজিক প্লেয়ার, একজন শিল্পী যাই হোক, কালোদার মতো মানসিকতা তৈরি করতে না হবে। না না, মানুষ আগে ভালো ভালো মানুষ না হলে ভালো আমার তোমার বলবো না, নিজেকেই নিজের মতো গড়ো, কিন্তু ভালো মানুষ হও, ভালো এই যে ভালো কথাটা সারা জীবন থাকবে, কেউ থাকুক না থাকুক ভালো কথাটা ভালো থাকবেই। আজকে ভালো আছে বলি আমরা খারাপটাকে দেখতে পাই। একদম। এবং কালোদার কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যখন যেখানেই থাকো, যে টিমেই থাকো, যে মানুষের সঙ্গেই থাকো, অবশ্যই তোমার মুখমিষ্টি, তোমার কথা বলার ধরন, তোমার ক্যারেক্টার, তোমার পরিচয়, অবশ্যই 100 বার। তো সবাই আমাকে যেমন আশীর্বাদ করছেন, এই সেলেব টকে যারা আসছেন তাদেরকে যেভাবে আশীর্বাদ করছেন, কালোদাকেও করবেন। এবং কালোদার কাছে আমার একটাই মানে আশা এবং আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে তুমি সারা জীবন ঠিক এইভাবেই থাকবে, সুস্থ থাকবে। দাদার প্রফেশন বিভিন্ন, আপনাদের বলেছি, তার ছোট্ট ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি। এরপরেও
দাদা যেটা সবচেয়ে বড় গুণ সেটা আপনাদের বললাম, যে একজন কেয়ারিং পার্সন। নিজের সংসার, নিজের পাড়া, মন্দির পাড়া, তারকেশ্বর মন্দিরের এলাকা, গোটা তারকেশ্বর, টোটাল মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের, এবং বিভিন্ন ব্যান্ড অর্কেস্ট্রা, সেখানে দাদা যে দায়িত্ব পালন করেছে, তোমাকে কুর্নিশ, স্যালুট। সবার কাছে নমস্কার। 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 একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেজ ছেলে হিসেবে বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যকে বুকে করে আগলে রাখা, সর্বোপরি যে অর্কেস্ট্রায় থাকে সেখানকার সবাইকে আগলে রাখা, নিজের ঘরের সংলগ্ন এটি চায়ের দোকান চালানো, অক্লান্ত পরিশ্রম করা, সাথে সাথে গুনগুন করে গান গাইতে গাইতে মানুষের সঙ্গে হেসে খেলে কথা বলা, সবার সাথে ভাইয়ের মতো দাদার মতো হাসি ঠাট্টা করে মিলেমিশে থাকা, এবং যখন যে পাত্রে কালোদাকে ফেলা গেছে সেই পাত্রের আকার ধারণ করে কালোদা, তা সে বিয়েবাড়িতে ক্যামেরা করা, গান বাজনা করা, পিকনিকে রান্না করা, বাজার করতে যাওয়া, বন্ধুদের সাথে মিলেমিশে থাকা, বাবার মন্দিরে আগত দর্শনার্থীদের সাহায্য করা, রাজনৈতিক কর্মকাণ্ডে, পারিবারিক কর্মকাণ্ডে এবং সামাজিক কর্মকাণ্ডে বাবা তারকনাথের আশীর্বাদ ধন্য এই কালোদাকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ।